আশা করি আমার আওয়াজ শুনতে পাচ্ছ। আজকে করবো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টর্ক। বাংলায় বলতে গেলে তোমার হচ্ছে কৌণিক ভরবেগ এবং টর্কের বাংলা টর্কি। আর একটা বাংলা আছে, ওটা আমরা আপাতত পরে বুঝবো। আপাতত আমরা হচ্ছে করবো কৌণিক ভরবেগ। অনেকদিন পর লিখতেছি, লেখা খারাপ হইতে পারে। কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম। প্রথম কথা হচ্ছে মোমেন্টাম ওয়ার্ডটা আমরা আগেও দেখে আসছি। ইজ অ্যাজ সেম অ্যাজ বিফোর। একটু কলমগুলো ঠিক করে নেই, ইজি হবে। ঠিকই আছে। আমাদের নর্মাল মোমেন্টাম কি ছিল, মানে একদম স্বাভাবিক যে ভরবেগ করতাম আমরা, ম্যাস ইন্টু ভেলোসিটি, তাই না? এম ছিল ম্যাস, ভিতে হচ্ছে ভেলোসিটি। লিনিয়ার মোমেন্টামে বলা হয় এটাকে, লিনিয়ার মোমেন্টাম। এই যে ভি, যেটা এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি ছিল। তুমি এটা রাস্তাতে যাচ্ছ, রাস্তাতে যাওয়ার সময় লিনিয়ার যে ভেলোসিটি পাবা, এটাই হচ্ছে তোমার ভি। এখানে বসাই দিব, ম্যাস দিয়ে গুণ করে দিলে এম ইন্টু ভি পেয়ে যাবে। এটা স্ট্রেট লাইন হবে, যে কোনো এক্সিস হইতে পারে। ইট ক্যান বি এক্স এক্সিস, ইট ক্যান বি ওয়াই এক্সিস। যে এক্সিস এর মুভমেন্ট, যে এক্সিস এর ভেলোসিটি কম্পোনেন্ট আছে, সেই এক্সিস বরাবর আমরা হচ্ছে মোমেন্টাম পাবো। ভেলোসিটি যেহেতু ভেক্টর, সো মোমেন্টাম ইজ অলসো আ ভেক্টর। এই যে একটা ভেক্টর, সো মোমেন্টাম ইজ আ ভেক্টর। ভি এর কম্পোনেন্ট পাইলে মোমেন্টামের আমি এক্স এন্ড ওয়াই এক্সিস এর কম্পোনেন্ট পেয়ে যাবো। কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? সেম, জাস্ট ম্যাসের সাথে বা ম্যাসের রিপ্লেসমেন্ট যেটা ছিল অ্যাঙ্গুলার টপিকে, কি ছিল? মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে ভেলোসিটিতে গুণ হয়। এখন কোন ভেলোসিটি? অ্যাঙ্গুলার মোশন যেহেতু, সার্কুলার মোশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউজ করতে হবে, মানে ওমেগা ইউজ করতে হবে। তো আমরা এই পুরো সূত্রটাই জাস্ট রিপ্লেস করে দিব। ম্যাস কে রিপ্লেস করবো হচ্ছে আই দিয়ে, এই কে রিপ্লেস করবো হচ্ছে ওমেগা দিয়ে। তো আই ইন্টু ওমেগাই হবে তোমার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আই থিঙ্ক এটা কালারটা আরেকটু লাইট করা দরকার, এটা একটু বড় করা দরকার। হ্যাঁ প্লিজ। আমি অনেকদিন এতে লিখি না, তো যার কারণে হচ্ছে দেখা একটু ডিস্টার্ব হতে পারে। সব মুছে দিলাম, এটা মুছে দেবো। ওকে, তো টপিকে ফিরে আসি। তার আগে কিছু জিনিসপত্র পড়ে আসে আগে একটু। অনেক কিছু ভুলে গেছে হয়তো, হোপফুলি একটু পড়ে আসি। পড়বো হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, বা বাংলায় বলা হয় হচ্ছে কৌণিক সরণ। ডিসপ্লেসমেন্ট বাংলা হচ্ছে কৌণিক সরণ। মানে কি? সরণ তো বোঝো, মানে কতটুকু এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করছে। তো ধরো আমার একটা মোশন হচ্ছে, আমি যদিও এখানে শেপ ইনসার্ট করা যায়, শেপ ইনসার্ট করতে পারবো এখান থেকে, শেপ ইনসার্ট করা যায় না। ওকে, দুঃখজনক একটা বিষয়। শেপ ড্র করা যায়, গুড গুড। একটা জিনিস নিয়ে আসলে এখানে আমাদের সেন্টার, দিস ইজ মাই রেডিয়াস আর। ধরো আমি এই জায়গাতে ছিলাম, এ পয়েন্টে ছিলাম। আমি এ থেকে মুভ করে, কথা কথা আমি হচ্ছে বি পয়েন্টে আসছি। আমার মোশনটা এইদিকে, এ থেকে মুভ করে বিতে আসছি। আমি যদি স্ট্রেট লাইন ড্র করি, কেমন লাগবে দেখতে? জিনিসটা অতটা ভালো না, যা বুঝলাম। আচ্ছা, এই
ছোট করতে হবে। ওকে, ধরো এই যে এ থেকে বি, যে এই অব্দি যে লাইনটা, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন মোশন এ থেকে বি অব্দি। বাট আমি তো স্ট্রেট লাইনে যাই নাই, আমি গেছি কার্ভ একটা পথে। এ বি আর্ক ধরে আমি গেছি। কথা হচ্ছে আর্ক মাপার জন্য আমাদের কাছে টেকনোলজি নাই। কোনো কিছুতে তুমি আর্ক মাপতে পারবে না, এক্সেপ্ট তুমি হচ্ছে কোনো ফিতা ইউজ করতেছো, সেই ফিতাটা হচ্ছে একদম আর্ক বরাবর এখান থেকে ধরে এই বরাবর নিয়ে ঘুরে যেতে হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে কি করব? তাহলে যেটা করবো, আমরা একটা কাজ করতে পারি, আমরা তো অ্যাঙ্গেল মাপতে পারি। তাহলে অ্যাঙ্গেল যদি মাপতে পারি, তাহলে তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। আমরা যদি অ্যাঙ্গেল মাপতে পারি, তাহলে আমরা বি অব্দি লাগাই দিই, লাগাই দিলাম বি অব্দি। তাহলে এ থেকে বিতে যে অ্যাঙ্গেলটা ট্রাভেল করে আসছে আমি, এই অ্যাঙ্গেলটাকে বলতেছি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে আমার ইনিশিয়াল পজিশন থেকে আমি ফাইনাল যে জায়গাতে আসছি, সেখানে আসতে আমার যতটুকু অ্যাঙ্গেল ট্রাভেল হয়েছে, এটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা এক্সাম্পল আরেকটু বলছি, খুবই ডিফিকাল্ট টু ড্র, তাতে ড্র করা ইজ প্রিটি মাচ ডিফিকাল্ট। ধরো তুমি ছিলা এই জায়গাতে, সেন্টার, তুমি ধরো কথা কথা হাফ ওয়ে মুভ করে আসছে, এখানে এতে ছিলা, তুমি ঘুরে আসছো কোথায়, কথা কথা হচ্ছে হাফ অফ দি সার্কামফারেন্স তুমি মুভ করে আসছো। তার মানে তুমি এই দিক দিয়ে ঘুরে আসছো, ঘুরে এখানে চলে আসছো। স্ট্রেট লাইন যদি ডিস্টেন্স জানা যায় তা কি করতাম? দিস কুড বি ইউর স্ট্রেট লাইন ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা নর্মাল বলতাম, হ্যাঁ এটাই ছিল আমাদের হচ্ছে ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। বাট আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট লাগবে, মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল, ইট ইজ কল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কত হবে এটা? কমন সেন্স করা কত হবে? 180 ডিগ্রি, তাই না? মানে পাই। মানে আমি যদি হাফ অফ দি সার্কামফারেন্স কভার করে আসি, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল ট্রাভেল হয়? 180 ডিগ্রি ট্রাভেল হয়ে আসে। 1/4 যদি ট্রাভেল করতাম, আচ্ছা আমি আরেকটা ড্র করি। এটা যদি আগের পড়া, ডাইনামিক্স এর পড়া, এগুলো আমি জাস্ট এখানে রিপিটেশন করাচ্ছি, দরকার ছিল না অ্যাকচুয়ালি, তাও মনে শান্তির জন্য। প্রথমত আমি হচ্ছে এখানে লাইনটা আনি। ধরো আমি আগে ছিলাম হচ্ছে এই জায়গাতে, এতে ছিলাম, দেন এই পয়েন্টটা হচ্ছে আমার বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি। আমি যদি এ থেকে বি তে যাই, কত ডিগ্রি ট্রাভেল করছি তাহলে? 90 ডিগ্রি, মানে পাই বাই 180 অর্ধেক। আমি যদি পুরোটা ট্রাভেল করে আসি, পুরোটা টোটাল যা আছে ফুল, তাহলে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি, মানে 2 পাই পরিমাণ ট্রাভেল করে আসছি। তাহলে আমি যদি এ থেকে স্টার্ট করে পুরা দিন দুনিয়া ঘুরে আমি যদি আবারও এতে ব্যাক করে আসি, তাহলে কতটুকু অ্যাঙ্গেল ট্রাভেল করে আসলাম? 2 পাই। তার মানে ওয়ান রেভলিউশন, রেভলিউশন মানে পুরো একটা পার্ট ঘুরে আসা। ওয়ান রেভলিউশন ইকুয়াল টু কত? 2 পাই। এটা যদি সার্কেলের মাত্রা ছিল, ইট ইজ রেডিয়ান, 2 পাই রেডিয়ান। তার মানে একটা রেভলিউশন আমরা কতটুকু ট্রাভেল করে আসি? 2 পাই পরিমাণ ট্রাভেল করে আসি। সেটা গেল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সেই ইউনিট হচ্ছে রেডিয়ানে মাপি আমরা। এর একটা ভেক্টর কোয়ান্টিটি, কোথা থেকে স্টার্ট করছে কোথায় গিয়ে থামছে। ও, এটা ভেক্টর কেন হবে? সরি, ইটস কোয়ান্টিটি, ইটস স্কেলার কোয়ান্টিটি, নট ভেক্টর, সরি। এটা স্কেলার, ভেক্টর কেন? তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা কি দিয়ে লিখি? থিটা দিয়ে লিখি, তাই না? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি থিটা হয়, তাহলে এবার কোনটা এত নড়তেছে কেন? এদিক ওদিক দিই। আচ্ছা, এবারটা আমরা পড়বো হচ্ছে, তো লাইট কালার, লাইট কালার, এই যে এটা। আমরা এবার দেখবো হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে আমরা ওমেগা দিয়ে লিখি নর্মালি। এটা কি? ওই যে আমি
কিছু পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করতেছিলাম না? ধরো আমি আবার একটা সার্কেল নিয়ে আসি। গুড। ধরো কথা কথা তুমি, এটা সেন্টার, তুমি ছিলে এই জায়গাতে, ফার্স্টে এখানে আসছো, দেন কিছুক্ষণ পরে এখানে আসছো, দেন তুমি আসছো এই জায়গাতে একই টাইম, এখান থেকে আসছো টি লাগছে, এখান থেকেও টি লাগছে, এখান থেকেও টি লাগছে, তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতখানি? একদম শুরু থেকে শেষ অবধি এই পুরাটুকু, তাই না? এটাকে আমরা থিটা বলতেছি। কথা হচ্ছে থিটা যাইতে তোমার টি 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 মানে 3টা টি পরিমাণ টাইম লাগছে। হ্যাঁ, আমি বলতে পারি আমি থিটা পরিমাণ ট্রাভেল করছি, থিটা পরিমাণ ট্রাভেল করছি 3t সময়ে। তাহলে ওয়ান পরিমাণ ট্রাভেল করবো কতক্ষণে? 3t/θ টাইমে। মানে এক থিটা রেডিয়ান পরিমাণ ট্রাভেল করছে এতক্ষণে। আচ্ছা, উল্টাটা হবে আর কি। মাথা পাগল হয়ে গেছে, সরি। লিখবো হচ্ছে 3t সময়ে থিটা পরিমাণ ট্রাভেল করছি। তাহলে ইউনিট টাইম মানে 1 সেকেন্ড টাইমে θ/3t পরিমাণ ট্রাভেল করছি। এই যে থিটা মানে কি ডিসপ্লেসমেন্ট, 3t মানে কি টাইম, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম কি আসে? ভেলোসিটি না? তাহলে আমি যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কি আসবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাহলে ওমেগা সমান কত? θ/t। এটা হচ্ছে এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা যদি ইনস্ট্যান্টটা জানতে চাই তাহলে কি লিখবো? ওমেগা সমান টি θ/dt। ঠিক যেমনটা আমাদের ভেলোসিটি টাইমে ছিল, ds/dt লিখতাম আমরা। সেম কাহিনী এখানে, জাস্ট এস এর বদলে থিটা। তো ওমেগা হচ্ছে আমাদের কি এই θ/dt, তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের যে ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে, এটাকে বলা হবে ওমেগা। আমার যদি বলা থাকে হচ্ছে ওমেগা একটা রাশি দেওয়া আছে, ধরো কথা কথা থিটা দেওয়া আছে হচ্ছে 3t² - 4t+3, তাহলে ওমেগা কত? হ্যাঁ, তাহলে আমি কি করবো? আমরা কি জানি ওমেগা সমান হচ্ছে d θ/dt, তার মানে ddt অফ থিটা রেশিওটা বসায় ফেলো, 3t² - 4t+3। 3 কনস্ট্যান্ট বাইরে আসবে, t² এর ডেরিভেটিভ কত? 2t, -4 কনস্ট্যান্ট বাইরে আসবে, t এর ডেরিভেটিভ 1, 3 এর ডেরিভেটিভ 0, তাহলে 6t - 4 এত রেডিয়ান পার সেকেন্ড। এটাই হচ্ছে কি তোমার ওমেগা। এটা জাস্ট বেসিক ডিফারেন্সিয়েশন, কিছুই না। ম্যাথমেটিক্স যারা পারো মোটামুটি ডিফারেন্সিয়েশন, তারা এই জিনিসটা পারবা। তো আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখলাম, অ্যাঙ্গুলার এক্সেলারেশনও জানা দরকার, তো একটু পরে লাগবে। একবারে দেখাই অ্যাঙ্গুলার এক্সেলারেশন। এটাকে আলফাতে লিখে থাকি। আমরা কি জানতাম যে টাইম ডিস্টেন্সে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কি পাওয়া যায়? ভেলোসিটি পাওয়া যায়। এই ভেলোসিটিকে যদি আমি আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে পাবো হচ্ছে কি dv/dt। এটা হচ্ছে কি আমার এক্সেলারেশন। সেম কাজ এখানেও, আমি যদি ওমেগাকে ডেরিভেটিভ করি d⍵/dt, তাহলে পাবো হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন। বা আরো ভালো করে বলতে গেলে ওমেগার মানটা বসাই দিই। ওমেগা কি ছিল একটু আগে? ওমেগা ছিল হচ্ছে d⍵/dt। এটা যদি আমি এখানে বসাই দিই, এটা যদি বসাই দিই, তাহলে কি আসবে? সেকেন্ড ডেরিভেটিভ আসবে। এটা একটা ডেরিভেটিভ, আর এই শালা নিজে একটা ডেরিভেটিভ ছিল। তাহলে আলটিমেটলি কি আসবে? d2θ/dt2, এটা আসবে কি আলফা। তার মানে আলফা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সেকেন্ড ডেরিভেটিভ, অথবা বলতে পারো ওমেগার ফার্স্ট ডেরিভেটিভ, একই কথা। তার মানে আমাদের আলফা কি আসলে? আলফা হচ্ছে d⍵/dt, অথবা সেকেন্ড ডেরিভেটিভ অফ θ/dt।
একই কাহিনী, তোমার হচ্ছে ভেলোসিটিকে টাইম দিয়ে ভাগ দিচ্ছ, মানে চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ডেল্টা, মানে চেঞ্জ অফ ওমেগা বাই ডেল্টা টি, আর ইনস্ট্যান্ট থেকে গেলে ডি ওমেগা বাই ডিটি। একই জিনিস, ডেল্টাকে ডি লেখা হয়েছে আর কি, সেমি অ্যাকচুয়ালি, জাস্ট টাইম ব্যবধান যদি কম থাকে। ওকে, এত কিছু লাগবে না আমাদের। আমরা যেটা পড়ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেখানে ফিরে আসি। তো নর্মাল মোমেন্টাম কি বলছিলাম? নর্মাল মোমেন্টাম মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, যেটা নর্মাল মোমেন্টাম বলছে, লিনিয়ার মোমেন্টাম কি ছিল? পি ইকুয়াল টু ম্যাস ইন্টু ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? এটাকে আমরা এল দিয়ে লিখে থাকি, অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল লেখা হয়। ম্যাস কে রিপ্লেস করা হয় কি দিয়ে? আমরা আগের লেকচারে করে আসছি, মোমেন্ট অফ ইনার্শিয়া আই। ভেলোসিটি কে রিপ্লেস করবো হচ্ছে ওমেগা দিয়ে, সো এল ইকুয়াল টু আই ওমেগা। এটাই হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা আর কি। তো হোয়াট ইফ ওমেগা যদি 1 হয়, এল সমান কত? আই। তাহলে আমরা বলবো ইউনিট অ্যাঙ্গুলার ভেলোসিটি হইলে মোমেন্ট অফ ইনার্শিয়াই হচ্ছে কি তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে আই যেটা ওটাই হচ্ছে কি এল। এখান থেকে ডেফিনেশন দিতে পারো, বা যদি বলো যে আই ও 1, তাহলে এল কত? এল ও 1 তুমি। আচ্ছা, এটা just এখানে মান বসে দিলে হয়ে যাবে, আমি এখানে 1 বসে দিব, তাহলে আই পেয়ে যাবো। এবার ধরো, আমরা যখন বোরের ফর্মুলা পড়ছিলাম, বোরের ফর্মুলা কি ছিল বলতো? এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, মনে আছে যে এটাকে কি বলতাম? অ্যাঙ্গুলার মোমেন্টাম। দিস ওয়ান ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা আমরা পড়তেছি এখন, এম ভি আর। এখানে বলে, এটাকে বলে হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমার একটা ফর্মুলা আছে, একটা জিনিস একটু সহজ করে বলে রাখি, জাস্ট একটু টিপস হিসেবে মনে রাখবা। লিনিয়ার যে কোনো কিছুকে যদি তুমি রেডিয়াস দিয়ে গুণ দাও, মানে রেডিয়াস ভেক্টর দিয়ে যদি লিনিয়ার যে কোনো কিছুকে যদি গুণ দাও, তাহলে সেটাই পাওয়া যায় হচ্ছে তোমার অ্যাঙ্গুলার জিনিসপত্র। তুমি হচ্ছে লিনিয়ার ভেলোসিটিকে আর দিয়ে গুণ দিবা, দেখবে অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবা। লিনিয়ার এক্সেলারেশনকে রেডিয়াস দিয়ে গুণ দিলে তুমি অ্যাঙ্গুলার এক্সেলারেশন পাবা। হুম। তেমনি হচ্ছে লিনিয়ার মোমেন্টামকে রেডিয়াস দিয়ে গুণ দিলে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায়। অ্যাকচুয়ালি পাওয়া যায় বলতে এটা ডেফিনেশন হিসাবে ইউজ করা হয় আর কি। সো অ্যাকচুয়াল ডেফিনেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এল ইকুয়াল টু আর ক্রস এই ভেক্টর, ক্রস করবো আমরা, দুইটা কিন্তু ভেক্টর, লিনিয়ার মোমেন্টামও ভেক্টর, আরও ভেক্টর। হুম। সো আর ক্রস পি, নর্মাল ক্রস গুণনে যা যা সূত্র ইউজ করতাম এখানেও তাই ইউজ করতে হবে, সেটা এখন বোঝানো হবে না, ভেক্টরে পড়ে আসছে আমরা ক্রস কেমনে করতে হয়। সেখানে কত আসবে? আর পি সাইন থিটা, একটা ইউনিট ভেক্টর লাগে। এই ইউনিট ভেক্টরটা কোন দিকে হবে? যেদিকে লিনিয়ার ভেলোসিটি আছে এবং যেদিকে তোমার হচ্ছে লিনিয়ার মোমেন্টাম আছে, মানে পি যেদিকে এবং আর যেদিকে, আর এবং পি ক্রস করলে যেদিকে যাবে, ধরো কথা কথা হচ্ছে আর, ধরো কথা কথা আর হচ্ছে এদিকে, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে ধরো এইদিকে, তাহলে আর থেকে পি এর দিকে ক্রস করলে বুড়ো আঙুল যেদিকে যায়, এর দিকটাই হচ্ছে কি তোমার আর ক্রস পি এর দিক। এবং এই দিকে একটা ইউনিট ভেক্টর হচ্ছে ইটা। এটা ক্রসে যা যা পড়ছো সেম থিওরি। তুমি যদি মান জানতে চাও জাস্ট ভ্যালু ওয়াইজ, তাহলে এল কত হবে? ভ্যালু ওয়াইজ এল আসবে হচ্ছে আর পি সাইন থিটা। এটা যেহেতু ওয়ান, ইউনিট ভেক্টর যেহেতু, এটা ভ্যালু হচ্ছে ওয়ান, সো এল ইকুয়াল টু হচ্ছে আমাদের আর পি সাইন থিটা। থিটা কি জিনিস? আর আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদি এটা 90 ডিগ্রি হয়, সো দিস ইজ সাইন 90 ইউজ করবে, তাহলে আর ইকুয়াল টু পি। থিটা যদি 90 ডিগ্রি হয়, সাইন 91 হবে, আর এল সমান আসবে হচ্ছে আর পি। এই যে একটু আগে বলে আসছে যে আর দিয়ে লিনিয়ার কোনো কিছুকে গুণ দিলে তুমি অ্যাঙ্গুলারটা পেয়ে যাবে। লিনিয়ার মোমেন্টামকে আর দিয়ে গুণ দিছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেছি। আচ্ছা, এখান থেকে ওই যে এমভিআরটা কোথেকে আসছে? যে আর পি সমান কি এমভি, তাহলে এল মানে কি হচ্ছে এমভিআর? এটা কিন্তু আমরা বোরের সূত্রে পড়ছিলাম, একটু আগে যেটা দেখে আসলাম না, যে এমভিআর
এটা আসলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আবার আরেকটা এখান থেকে বানাইতে পারি। পি সমান কি জানি আমরা? আর ওমেগা। বসায় দেয় ওই জায়গাতে। এম পি হচ্ছে আর ওমেগা, একটা আর আছে এক্সট্রা। এটা আসলে হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার। তাহলে অনেক কিছু পেয়ে গেলাম আমরা সূত্র অ্যাকচুয়ালি। তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে এল সমান সমান হচ্ছে আই ওমেগা। এখান থেকে বলা যায় আই সমান সমান কি, যে এম আর স্কোয়ার, এটা হচ্ছে আই। হ্যাঁ, এম আর স্কোয়ার ওমেগা, বা এম ভি আর লিখতে পারি, অথবা আর পি সাইন থিটা। এই যে পুরোটাই এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফাইনাল ফর্ম আর কি। তো এটা ভেক্টর কোয়ান্টিটি আর ক্রস পি হবে। লিনিয়ার মোমেন্টাম যেরকম কনজারভেশন হইতো, অ্যাঙ্গুলার মোমেন্টামও কিন্তু কনজারভেশন হবে। এটাকে বলা বলা হয় হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট? এটার উপর বেস করে আমরা অনেক ধরনের স্পোর্টস এন্ড অ্যাথলেটিক্যাল মুভমেন্ট এন্ড বায়োমেকানিক্স, এটার উপর বেস করে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন এই যে এখান থেকে খেয়াল করো আই ওমেগা। আই কি? আই হচ্ছে একটা জিওমেট্রিক প্রপার্টি। জিওমেট্রিক প্রপার্টি আই সমান মানে কি, এন আর স্কোয়ার। অথবা আমরা আই বিভিন্ন ভাবে বের করছি, একটা এরকম স্কেল হইলে এই এক্সেস সাপেক্ষে আই কত হবে, এটা রেসপেক্ট আই কত হবে, তো বিভিন্ন এক্সেসের রেসপেক্টে কিন্তু আমরা আই বের করতে পারি। তো আই হচ্ছে একটা অবজেক্ট দেখতে কেমন, তার উপর বেস করে হয়। সো আই ইজ এ জিওমেট্রিক প্রপার্টি। ওমেগা, এটা হচ্ছে মোশন প্রপার্টি। মানে একটা জিনিস ঘুরতেছে, কেমনে ঘুরতেছে সেটা এখান থেকে পেয়ে যাবো আর কি। একটা খুবই ফেমাস এক্সপেরিমেন্ট আছে, যে একটা রোটেটিং চেয়ারের উপরে একটা লোক বসে, এবং সে হচ্ছে, ধর এটা এরকম একটা স্ট্যান্ড আছে, রোটেটিং চেয়ার, যে চেয়ারটা ঘুরতেছে, এখানে চেয়ার আছে, বসার জায়গা, একটা লোক আছে এই জায়গাতে। সে হচ্ছে হাত এরকম করে দুইটা জিনিস ধরে থাকে। এখানে সে যেহেতু স্প্রেড হয়ে আছে, স্প্রেড হয়ে থাকলে তার আই বেড়ে যায়। আই বেশি থাকে, ওমেগা তখন কম হয়। আর সে যখন নিজেকে ছোট করে নিয়ে আসে, মানে দুইটা হাত যখন সে কাছে রেখে দিবে, তখন তার কি হবে? তখন তার আই ছোট হয়ে যাচ্ছে, সে নিজেকে চাপাই ফেলছে। আই ছোট থাকলে তার ওমেগা বেড়ে যায়। কেন? আমার এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনজার্ভ করতে হবে। শুরুতে অ্যাঙ্গুলার মোমেন্টাম যা হবে, শেষের অ্যাঙ্গুলার মোমেন্টামও কি তাই হইতে হবে। তাহলে আমি যদি I1/I2 লিখি, কত আসবে? ওমেগা 2/ওমেগা 1। আমি কি বলছি, I1টা ছিল কি স্প্রেড অবস্থা, মানে I1টা বড়। সেই হিসাবে ওমেগা 2 তোমার বড় হওয়া উচিত। ওমেগা 2 মানে কি, যখন তুমি নিজেকে চাপায় নিয়ে আসছো, তখন যে ওমেগা ছিল সেই ওমেগাটা কি হবে? বড় হবে। তার মানে তুমি নিজেকে যত ছোট করে নিয়ে আসবা, তত তুমি তাড়াতাড়ি ঘুরতে পারবা। তো একটা মোটর যদি অনেক বড় হয়, তো তুমি চাকার সাথে একটা বড় মোটর লাগাইছো, তার মানে তার আয় অনেক বেশি, তাহলে সে ওমেগা অনেক কম পাবে। তাকে বেশি ওমেগা দেওয়ার জন্য তোমাকে বেশি পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করতে হবে। সেই জিনিসটা যদি তুমি মোটরটাকে ছোট করে নিয়ে আসো, সেম ইঞ্জিন দিয়ে তুমি বেশি ওমেগা পাবা, তার মানে মোটরটা বেশি দ্রুত ঘুরবে। তুমি যদি কোনো কিছু ড্রিল করে একটা পেরেক ঢুকাইতে চাও, তাহলে তোমার বেশি ওমেগা লাগবে। তাহলে তুমি ছোট মোটর ইউজ করবা, বেশ কয়েকটা লাইন ধরে, যাতে তাড়াতাড়ি জিনিসটাকে ঢুকানো যায়। আবার ধরো তুমি খুব বেশি হাই স্পিডের রোটেশন তোমার দরকার নাই। ধরো তুমি অল্প অল্প আস্তে আস্তে ঘোরাতে যাচ্ছ। যেমন ধরো একটা ঘড়ির ক্লক, অথবা হচ্ছে ধরো পোল ডান্সার যারা থাকে, তাদের ধরো যে রোটেটিং যে ডিস্ক থাকে সেটা। অথবা দেখবা আমরা যে হচ্ছে নাগরদোলা ইউজ করে থাকি, নাগরদোলা কিন্তু অত এরকম যদি ববা ববা করে ঘোরা, তাহলে কিন্তু মানুষ সব শিখতে চলে যাবে। সো এটাকে আস্তে আস্তে ঘোরাইতে হবে, এই জন্য আবার বড় মোটর ইউজ করা হয়, যাতে ওমেগা কম থাকে। সো দুইটারই ইউজফুল আছে, তুমি যেটা যে কাজে ইউজ করতে চাও আর কি, সেভাবে ইউজ করতে পারবা। তো অ্যাঙ্গুলার মোমেন্টামও কনজার্ভ হয়, এটা একটু মনে রাখতে হবে। ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, সেম আগে যা যা করতাম এবারও তাই তাই হবে। এটাতে একটা ফেমাস ম্যাথ আছে, মাঝে মাঝে এমসিকিউতেও আসে, অ্যাডমিশনেও আসে মাঝে মাঝে।
ম্যাথটা হচ্ছে, পৃথিবী যদি হঠাৎ করে ছোট হয়ে আসে, মানে যদি পৃথিবী রেডিয়াস এখন যদি ছোট হয়ে যায়, ধরো কথা হলো এখন ধরো 6400 আছে, ধরো 3200 হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, তাহলে দিনের দৈর্ঘ্যের কেমন পরিবর্তন হবে? ভেরি গুড কোশ্চেন। কথা হচ্ছে, ভাই আপনি তো রেডিয়াস ছোট করলেন, বুঝলাম জিওমেট্রিক প্রপার্টি ছোট হয়ে যাবে, দিনের দৈর্ঘ্য মানে টাইম কোত্থেকে আসলে এই জায়গাতে? এই যে বাবার এই ওমেগা সমান কি, 2 পাই বাই টি না? এই যে টাইম তো আছে ওমেগার মধ্যে, সো ওমেগার মধ্যে ইনহেরিটেডলি টাইম আছে, so আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে আমি কোশ্চেনটা লিখি, যদি পৃথিবী অর্ধেক হয়ে যায়, যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, তবে দিনের দৈর্ঘ্য মানে একদিনে যে 24 ঘন্টা বলি সেটা কতখানি হবে? মানে দিনের দৈর্ঘ্যে কেমন পরিবর্তন হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা একটু লিখি, আমরা কি জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হবে। পৃথিবী যেহেতু ঘুরতেছে, কথা হচ্ছে এলই কেন ইউজ করলাম, ওয়াই নট পি? পৃথিবী তো ঘুরতেছে তাই না, ঘুরলেই তো দিন রাত হয়। একদিক থেকে ঘুরবে, সূর্যের কাছাকাছি আসবে, সেই অঞ্চলে দিন, ঘুরতে ঘুরতে আরেকটু চলে যাবে, সেই অঞ্চলে রাত হবে। এই তো, তো দিন রাত হয়েছে ঘোরার কারণে। তো ঘোরাঘুরি করলে মানে রোটেট করলে এল ইউজ করবো, অ্যাঙ্গুলার জিনিসপত্র ইউজ করবো। তাহলে L1 = L2, লিখে হলো I1 = I1 ω1 = I2 ω2। এখন আই তো দেওয়া নাই ভাই, পৃথিবী অর্ধেক হয়ে গেছে, মানে আই চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে পৃথিবী কেমন, আমরা আগের চ্যাপ্টারের ম্যাথ যদি করে থাকি, পৃথিবী ছিল একটা নিরেট গোলক, সলিড স্ফিয়ার। তা সলিড স্ফিয়ারের জন্য আই কত হয়? 2/5 mr² বলে দিয়েছিলাম কিন্তু, খেয়াল করে দেখবে আগের ক্লাসে। তাহলে I1 হচ্ছে 2/5 mr1² ω1। I2 হচ্ছে কত, 2/5 mr2² ω2। তাহলে এটা বসায় দাও, 2/5 কাটা, সেম লেখা দরকার নাই, এনে কেন কাটলাম, আগের লাইন কাটা উচিত। এরকম কাটা, পৃথিবীর ম্যাচ একই, সো কাটা যাবে। R1 তো R1ই, ওমেগা মানে কি, 2 পাই বাই টি মানে কত, 24 ঘন্টা, 2/5 R2, আগেরটার অর্ধেক হয়েছে। ω2 মানে কি, 2 পাই বাই T2। তাহলে আর কি কাটা যাচ্ছে, R1 এর স্কোয়ার কাটা, 2 পাই কাটা, 2/5 কাটা, তাহলে কি থাকে এখানে, 1/24 সমান, এই যে 2 এর স্কোয়ার হচ্ছে 4 আছে, নিচে T2, 1/4 T2 নিচে আছে। তাহলে T2 এখান থেকে বের করতে পারবো, 24/4, তাহলে T2 আসবে কত, 6 ঘন্টা। তার মানে আগে যে দিন ছিল আমার 24 ঘন্টা, সেই 24 ঘন্টার দিন হবে না, এখন দিন কত হয়ে যাবে, 6 ঘন্টা। তার মানে কি পৃথিবী, ধরে জায়গাতে সূর্য আছে, পৃথিবীকে সবুজ কালার দিয়ে গ্রিন জিনিসপত্র, আগে পৃথিবী ঘুরে আসতে হচ্ছে পৃথিবী আগে সূর্যকে ঘুরে আসতে হচ্ছে কতক্ষণ লাগতো, 24 ঘন্টা। আর আমার এই অঙ্কের এখন কি অবস্থা হবে, সে ঘুরে ঠিকই আসবে, সে ঘুরে ঠিকই আসবে, এই পথ দিয়ে ঘুরে আসবে, বাট তার টাইম লাগে কত, 6 ঘন্টা। কেন? সে নিজেকে ছোট করে ফেলছে, সে নিজেকে ছোট করে ফেললে তার কি ওমেগা বেড়ে গেছে। এই যে আমরা এখানে করে আসি, এই যে কই গেল, এই যে আই যদি ছোট হয়ে যায়, তাহলে তার কি হবে, ওমেগা বেড়ে যাবে, তার মানে তাড়াতাড়ি করবে সে। এই জিনিসটা এখান থেকেও কিন্তু প্রুফ করা যাচ্ছে, মনে কিন্তু আসে, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, মনে রাখবে। অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন গেল। ম্যাথ কি আছে,
হ্যাঁ, একটা সুন্দর ম্যাথ পাওয়া গেছে। একটু বোঝা লাগবে, একটু বোঝার ম্যাথ আছে এখানে। তা বেশ ইন্টারেস্টিং ম্যাথ। এটা ইন্টারমিডিয়েট থাকতে পারতো, সরি এসএসসি তো দিতে পারতো আর কি। অথবা ইট ক্যান বি ডাইনামিক প্রবলেম, মানে ডাইনামিক্স যে চ্যাপ্টারটা আছে সেই ডাইনামিক্স এর প্রবলেম, এটা ম্যাথেও দেওয়া উচিত। কোশ্চেনটা হচ্ছে, একটি ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতক্ষণ পর পর মিলিত হয়? ভেরি ট্রিকি কোশ্চেন। ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতক্ষণ পর পর মিলিত হয়? আমাদের ফার্স্টে ঘড়ি ড্র করা উচিত একটা। ডিজিটাল ক্লক। আমি দুইটা কালার দিয়ে দুইটা কাঁটাকে ড্র করি। গোল্ডেন কালার দিয়ে আমি ঘন্টার কাঁটা ড্র করতেছি। তো দিস ইজ মাই আওয়ার ডায়াল, ঘন্টার কাঁটা। আর ব্লু কালার দিয়ে আমি ড্র করতেছি মিনিট ডায়াল, বা মিনিট হ্যান্ডও বলতে পারো। দুইটা ধরো আগে এক জায়গাতেই ছিল, লেটস সে দুইটা দিনই 12টাতে ছিল কথার কথা। কিন্তু পুরা ঘড়ি আছে আমার এদিকে, আমি করে ড্র করলাম না। তখন করে রাখলাম, আমরা বুঝতে সমস্যা হ্যাঁ ঠিক আছে, মাই ওয়াচ। এখন দুজন এক জায়গাতে আছে, এর পরের বার যখন মিলিত হবে তখন কোথায় মিলিত হবে তারা? ঘন্টার কাঁটাও আগাবে, মিনিটের কাঁটাও আগাবে। ঘড়ি কোন দিকে যায়? ঘড়ি এদিকে যায়। তাহলে এই হলুদ লাইনটা, সে এই দিকে মুভ করা স্টার্ট করবে, তাই তো? এই দিকে চলে আসবে কতক্ষণ পরে? এই যে 12 থেকে একে আসতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। তাহলে এখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগছে? 1 আওয়ার। ওকে। মিনিটের কাঁটা এখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। কারণ 5 মিনিটে কি এত দূর আসবে? না, ও যদি এখানে আসতে চায় তাহলে ওকে কি করতে হবে, পুরাটা ঘুরে আরো একটা এক্সট্রা এতটুকু আসতে হবে। জুম করে যদি দেখো, মিনিটের কাঁটা, এই যে ব্লু লাইনটা, ঘন্টা তো 1 ঘন্টা পর এখানে চলে আসছে। মিনিটের কাঁটা 1 ঘন্টা পর কই যাবে? 1 ঘন্টা পরে মিনিটের কাঁটা কি হবে? এখান থেকে এখানে ফিরে আসবে। তাহলে কি আগের সাথে মিলিত হইলো? ঘন্টার কাঁটা তো এখানে চলে আসছে, এই যে এই জায়গাতে চলে আসছে ঘন্টার কাঁটা। মিনিট তো এখানে থেকে গেল, তাহলে কি করতে হবে? আরো একটু আগাইতে হবে সামনের দিকে, এতটুকু পরিমাণ এক্সট্রা আগাইতে হবে। তার মানে দাঁড়াচ্ছে, আমার মিনিটের কাঁটাকে পুরা সার্কেল তো ঘুরতেই হবে, সাথে এই যে ড্র করি কি যে হয়, আমার মিনিটের কাঁটাকে পুরা সার্কেল তো ঘুরে আসতেই হচ্ছে, সাথে এতটুকু, এতটুকু এক্সট্রা তাকে যাওয়া লাগতেছে। দিস ডিসপ্লেসমেন্ট এক্সট্রা তাকে ট্রাভেল করা লাগছে। ঘন্টার কাঁটা এতটুকু আসছে না? মিনিটের কাঁটাও কত আসছে? পুরো একটা ঘুরছে প্লাস এতটুকু এক্সট্রা আসছে। আমি যদি একে কিছু একটা ধরে নিই, ধরো এই এতটুকু হচ্ছে থিটা, এই যে দিস পোর্শন ইজ থিটা। তাহলে কি বলতে পারি যে ঘন্টার কাঁটা কতটুকু ঘুরলো থিটা পরিমাণ?
আর মিনিটে কাটা কতটুকু ঘুরে আসছে? পুরো একটা সার্কেল প্লাস থিটা। দেখেই করছে। মিনিটে কাটা ঘুরে আসছে। তাহলে তো অঙ্ক হয়ে গেছে, এখন জাস্ট বসাই দিব। বেশি ছোট হয়ে গেল। তাহলে লিখে ফেলি আমরা। থিটা অফ আওয়ার ডায়াল আর থিটা অফ মিনিট ডায়াল, এই দুটো যে ডিফারেন্স, এটা কত হবে? 2 পাই। কেন হয়েছে? 2 পাই প্লাস থিটা থেকে থিটা বাদ দিলে কত হবে? 2 পাই। তবে মিনিটে কাটা এটা হচ্ছে থিটা এম, ঘন্টায় কাটাটা হচ্ছে থিটা এইচ। এই দুটো যদি বাদ দিলে কি পাবো? 2 পাই পাবো। আচ্ছা, এখন এই থিটা এম আর থিটা এইচটা বের করতে হবে ওমেগার সাহায্যে। অ্যাঙ্গুলার ভেলোসিটি গুলো বের করে ফেলো ঘন্টা কাটার জন্য। ওমেগা এইচ হচ্ছে 2 পাই বাই টি। কতক্ষণ পরে আবার ফিরে আসে আগের যাইতে? 12 ঘন্টা পর। সো দিস ইজ ইউর পাই বাই 6। মিনিটে কাটা কি হবে? 2 পাই বাই টি। মিনিটে কাটা কতক্ষণ পর আগে যাইতে ফিরে আসে? 1 ঘন্টা পর পর আগে যাইতে ফিরে আসে, তাই না? তো দিস ইজ 2 পাই বাই 1, 2 পাই। আমরা কি জানি? থিটা সমান কি? ওমেগা ইন্টু টি, তাই তো? এস সমান ভিটি যেহেতু, সেটা অনুযায়ী আমরা থিটা ইকুয়াল টু ওমেগা টি লিখতে হবে। তাহলে এখানে বসায় দাও, থিটা এম মানে কি হবে? ওমেগা এম ইন্টু টি মাইনাস থিটা এইচ মানে কি হবে? ওমেগা এইচ ইন্টু টি ইকুয়াল টু হবে 2 পাই। ওমেগা এম এর মানটা বসায় দাও 2 পাই, ওমেগা এইচ এর মানটা বসায় দাও পাই বাই 6, ইকুয়াল টু 2 পাই। 2 পাই, পাই কাটা দিতে পারো। তোমার থেকে পাই কাটা গেলে থাকে হচ্ছে 2 পাই মাইনাস টি বাই 6 ইকুয়াল টু 2। তাহলে টি মানটা বের করবো, 2টি থেকে টি বাই 6 বাদ দিলে কত থাকে? আচ্ছা, 6 দিয়ে গুণ করা হয়, তাহলে 12টি মাইনাস টি, 6 × 2 = 12। তাহলে এখান থেকে 11টি, টি চলে আসবে হচ্ছে 12/11 আবার। এটা হচ্ছে answer। মানে 12/11 ঘন্টা। সহজ কথা বলতে গেলে 1 ঘন্টা কত আসে এটা? 1/11 গুলো কত আসে? ক্যালকুলেটর নেই আমার কাছে, যা আসবে আসবে। 1 পয়েন্ট সামথিং আওয়ার। মানে 1 ঘন্টা একটু বেশি পর পর। তোমার হচ্ছে ঘন্টা কাটা মিনিটে কাটা মিলিত হবে। সেখানে অনেক কিছু বেশি বলে ফেলছি, একটু দেখা ভালো। পজ করে করে দেখতে পারো চাইলে। আমি গোল্ডেন কালার দিয়ে ঘন্টার কাটা ড্র করছি, ব্লু কালার দিয়ে মিনিটের কাটা ড্র করছি। তো আমি এইটুকু আরেকবার ড্র করে দিই। 12টা থেকে স্টার্ট করছি, দুইজন এক জায়গাতে ছিল। এটা ঘন্টার কাটা, মিনিটের কাটা একটু বড় হয়, তো দিস মিনিটের কাটা। দুইটা কাটা শুরুতে মিলিত হয়ে আছে। নেক্সট কোথায় গিয়ে মিলিত হবে সেটা হচ্ছে আমার কোশ্চেন। তো নেক্সট যেখানে গিয়ে মিলিত হবে, তো যে জায়গাটা একটা ধরে নাও, কথা কথা হচ্ছে আহ ঘন্টা কাটা 1 ঘন্টা পর কই যাবে? এই জায়গাতে। মিনিটের কাটা তো এখানে আসবে কখনো না কখনো। এটা এখানে আসা তো ওদের কি করতে হবে বলো তো? তাকে এখান থেকে শুরু করে এইটুকু ট্রাভেল করতে হবে। আমি যদি এই ভেতরটুকু থিটা বলে দিই, তাহলে মিনিট এখানে ট্রাভেল করলো কতটুকু? পুরো একটা সার্কেল প্লাস এতটুকু। তাকায় দেখো, এখান থেকে শুরু করে এইটুকু অব্দি আসছে, তারপরে এক্সট্রা কিছু গেছে। তার মানে আমার ঘন্টা কাটার থিটা পরিমাণ ট্রাভেল করলে, মিনিটে কাটা ট্রাভেল করে হচ্ছে 2 পাই প্লাস থিটা পরিমাণ। কিন্তু থিটা এইচ হচ্ছে আমার থিটা, থিটা এম হচ্ছে 2 পাই প্লাস থিটা।
তো এই দুটোর বিয়োগফল কত হবে? থিটা এই থিটা এম মাইনাস থিটা এইচ কত হবে বিয়োগ করলে? থিটা আর থিটা কাটা, তাহলে 2 পাই থেকে যায়। কারণ থিটা মানটা বসাতে, থিটা মানে কি জানি, থিটা মানে হচ্ছে ওমেগা টি। এই বের করবো আমি, ওমেগা জানি না, ওমেগা গুলো বের করে ফেলো। ঘন্টা কাটার ওমেগা 2 পাই বাই টি। টি মানে কি? একটা সার্কেল ট্রাভেল করতে কতক্ষণ লাগে? ঘন্টা কাটা এখান থেকে আবার এখানে আসতে কতক্ষণ লাগবে? 12 ঘন্টা। তাহলে 2 পাই বাই 12 কাটাকাটি করে পাই বাই 6 রেডিয়ান পার আওয়ার। আর মিনিটে কাটা কি হবে? 60 মিনিট পর পর ট্রাভেল করে, মানে 1 ঘন্টা পর পর আসে। তাহলে 2 পাই বাই 1, তাহলে 2 পাই রেডিয়ান পার আওয়ার। ইউনিট একে রাখা লাগবে, এখানে 60 বসানো যাবে না। এটা আওয়ারে থাকলে এটা আওয়ারে রাখা লাগবে। তাহলে মানগুলো বসাতে, থিটা সমান ওমেগা টি, ওমেগা টি বসাই দিলাম 2 পাই। এটা হচ্ছে ভ্যালু 2 পাই, এটা হচ্ছে পাই বাই 6। 2 পাই বসাতে পাই পাই কাটছি আমি। এখান থেকে টি এর মানটা সলভ করে বের করে নিচ্ছি। টি আসছে তোমার হচ্ছে 12/11 ঘন্টা, মানে 1 পয়েন্ট সামথিং আর কি। তার মানে 12/11 ঘন্টা পর পর, বাইরে এভাবে লিখতে গেলে ওয়ান সমস্ত, সরি, 1 হোল 1/11, এত ঘন্টা পর পর হচ্ছে তোমার মিলিত হবে। ঘন্টার কাটা মিনিটের কাটা। আচ্ছা, না বুঝলে নাই, মুখস্থ বললাম। ওকে, আমরা এবার টর্ক করবো। টর্ক হচ্ছে, আগের দিনে একটা এক্সাম্পল দিছিলাম যদি মনে থাকে। এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা বিম আছে। তুমি যদি বিমের উপরে একটা ফোর্স দাও, তাহলে এই সাপোর্ট করতে তোমাকে একটা রিভার্সে ফোর্স দেবে তোমাকে, তাই তো? এই সাপোর্টটা তোমাকে ব্যাকওয়ার্ড একটা ফোর্স দেবে। দুইটা ফোর্সের লাইন অফ অ্যাকশন একই, যার কারণে দুইজন পরস্পরকে নালিফাই করে ফেলতেছে। হোয়াট ইফ তুমি যে ফোর্সটা দিলা, সেই ফোর্সটা একদম মিড পয়েন্টটা না থেকে বা একদম সাপোর্টে না থেকে ফোর্সটা এই জায়গাতে চলে আসছে, তাহলে কি বিমটা এদিক থেকে রিয়াকশন দিবে? এদিকে তো দেওয়ার মতো, রিয়াকশন দেওয়ার মতো কেউই নাই, সাপোর্ট এখানে। তাহলে খেয়াল করো দুইজনের লাইন অফ অ্যাকশন কি হলো? দুইজনের লাইন অফ অ্যাকশন কি ডিফারেন্ট হয়ে গেল না? দুইজনের লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট কেন বোঝা যায়? একটা সার্টেন ডিস্টেন্স দূরে তারা আছে। তাহলে দুইটা প্যারালাল ফোর্স একজন আরেকজনের অপোজিট যদি হয়, তাহলে কি হবে? কি হবে? এই যে তুমি বাইরে থেকে একটা চাপ দিলা, তোমার এই চাপ দেওয়ার কারণে এই বিমটা এদিকে কাত হয়ে যেত, তাই না? এই যে এদিকে কাত হয়ে যেত এরকম, মানে কি রোটেট হয়ে গেল এই দিক থেকে এখানে যাওয়ার টাইমে, কি সে রোটেট করে গেল। তার মানে আমি যদি সেন্ট্রয়েডে ফোর্স না দিই, সেন্ট্রয়েডে ফোর্স না দিলে কি হবে? একটা জিনিস রোটেট করে চলে যাবে, তার মধ্যে একটা ঘোরার প্রবণতা, মানে রোটেটিং টেন্ডেন্সি তৈরি হবে। এই রোটেটিং টেন্ডেন্সির জন্য যে ফোর্স দেয় তাকে বলা হয় টর্ক। তার মানে আমরা লিনিয়ারলি মুভ করার জন্য যেটা থাকতো এটাকে বলতাম ফোর্স, লিনিয়ার মোশনের জন্য এক্সেলারেশন দিত। আর অ্যাঙ্গুলার মোশনের জন্য যে ফোর্সটা থাকবে তাকে বলা হবে টর্ক। সো টর্ক ইজ নাথিং বাট সিমিলার টু ফোর্স। তো টর্ক ইজ নাথিং বাট সিমিলার টু ফোর্স। এফ সমান কি ছিল? এফ সমান ছিল হচ্ছে এম এ। টর্কে লিখি টাও দিয়ে, টাও শুড বি অলসো এম আর এর ফর্মুলা। তাহলে এম কে কি দিয়ে রিপ্লেস করি? আই দিয়ে। এক্সেলারেশন কি দিয়ে রিপ্লেস করো? অ্যাঙ্গুলার এক্সেলারেশন দিয়ে। তাহলে টাও হবে হচ্ছে আই আলফা। আবার আরেকটা আগে বলে আসছি কি, অ্যাঙ্গুলার জিনিসপাতিকে, লিনিয়ার জিনিসপাতিকে আর দিয়ে গুণ দিলে অ্যাঙ্গুলার জিনিসপত্র পাওয়া যায়, তাই তো? তো আমরা টাও এর ফর্মুলা কি লিখবো? টাও সমান হচ্ছে আর ক্রস এফ, হয়েছে রেডিয়াস দিয়ে গুণ দিব। রেডিয়াস দিয়ে গুণ দিলে কি পেয়ে যাবো? ফোর্স পেয়ে যাবো।
আগে বলছিলাম লিনিয়ার জিনিসপত্র এখানে কি ফোর্স। ফোর্সকে যদি তুমি রেডিয়াস দিয়ে গুণ দাও, মানে পজিশন ভেক্টর দিয়ে গুণ দাও, তাহলে হচ্ছে টাও পেয়ে যাবা। ক্রস করার যা যা সূত্র ছিল আগে সবগুলো এখানে সেম বসবে। নতুন করে বোঝানোর কিছু নাই, এটা হবে কি আর এফ সাইন থিটা। একটা ইউনিট ভেক্টর থাকবে, আমরা ভ্যালু ওয়াইজ যদি নিতে চাই তাহলে টাও ইকুয়াল টু আসবে হচ্ছে আর এফ সাইন থিটা। এত কিছু বোঝা লাগবে না। তাহলে টাও এর ফর্মুলা কি দিবা? পজিশন ভেক্টর এবং ফোর্সের যে মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন, এটাকে বলা হয় হচ্ছে টর্ক। বাংলায় অনেক নাম আছে, বাংলায় এটাকে দ্বন্দ্ব বলা হয়, দ্বন্দ্ব বা কাপল। ইংলিশে এটাকে টর্ক, অনেক সময় কাপলও ধরা হয়। সো টর্ক ইজ অ্যাকচুয়ালি কাপল। কাপল কেন? কাপলের ডেফিনেশন কি বলতো? একটা ছেলে আর একটা মেয়ে কি হয়, ছেলে একটা কথা বলে মেয়ে তার উল্টাটা ধরে, তাই না? অলওয়েজ ঝগড়া লাগে, এন্ড তুমুল পরিমাণ ঝগড়া লাগে, যার কারণে দুইজন দুইজনের থেকে মুখ ফিরায় না, দুইজন দুইজন থেকে ঘুরে যায়। এই জিনিসটাকে ফিজিক্সের ভাষায় বলা হচ্ছে কাপল। যে তুমি একটা ফোর্স দিবা, সেটা একটা রিয়াকশন ফোর্স ব্যাক পাবা, বাট দুইটা এট এ টাইম একই জায়গাতে লাইন অফ অ্যাকশন হবে না, কোনোদিনই তারা মার্চ করতে পারে না। যার ফলে হয় কি, তোমাদের যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা কি হয়, টার্ন আউট হয়ে যায়, তারা ঘুরে যায় একজন আরেকজনের অপোজিটে। আহ তর্ক এগুলো তোমার সব বলে আসছে মোটামুটি। আচ্ছা হ্যাঁ, আগের দিনও বলে আসছি যে রোটেটিং টেন্ডেন্সি বাড়ানোর জন্য দরজায় হ্যান্ডেলটা অনেক দূরে দেওয়া থাকে। এবং যে কোনো কিছুর, ধরো যে আমরা যখন তুমি যদি কোনো ট্রাকের চাকা বদলানো খেয়াল করে দেখো, ট্রাকের চাকা ধরে এরকম থাকে, এখানে একটা বড় ডিস্কের মতো থাকে, স্পোক গুলো এখানে দেওয়া, স্পোক না অ্যাকচুয়ালি এটা অনেক কিছু দেওয়া থাকে একই জায়গায়। ধরো এখানে একটা নাট নষ্ট হয়ে গেছে, এই নাটটাকে ঠিক করার জন্য আমরা, আমরা না আসলে যারা মেকানিক তারা দেখবে একটা লম্বা ডান্ডির মতো কিছু ইউজ করে এ জায়গায় ঘুরাইতে থাকে। এটা যদি ঘুরাইতে থাকে তাহলে নাটটা আস্তে আস্তে খোলা শুরু হয়। তো কথা হচ্ছে এই ডান্ডিটা এত লম্বা রাখার কারণ কি? লম্বা রাখার কারণ হচ্ছে যাতে অল্প পরিমাণে ফোর্স প্রয়োগ করে টর্ক বেশি পাওয়া যায়। টর্কের সূত্র কি বলতো? আর এফ সাইন থিটা। থিটা কি? আর এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো ধরো এটা 90 ডিগ্রি, কথার কথা, তাহলে কত আসবে? আর ইন্টু এফ। তাহলে আমার যদি পজিশন ভেক্টর বড় হয় তাহলে কি হবে? টর্ক বড় হয়ে যাবে একই পরিমাণ ফোর্স দিয়ে। তার মানে টাও প্রপোর্শনাল টু কি আর। তাহলে আমি যদি রেডিয়াস বড় করতে পারি, তাহলে কি হচ্ছে, একই এফ দিয়ে টর্ক বেশি চলে আসবে আমার। তাহলে আমি যে এটা ছোট কিছু ইউজ করতাম, ধরো কথা কথা আমি হচ্ছে ছোট ডান্ডি ইউজ করছি, তাহলে আমার আর হয়তো ছোট, এতটুকু হয়তো আমার আর। আর আমি যদি হাতলটা বড় রাখি, বড় হাতল রাখলে আমার আর হবে হচ্ছে এত বড়। তাহলে কি আমার আর বেড়ে গেলে টর্ক বেড়ে যাবে, যার ফলে আমার এই চাকার যে নাটটা ঘোরানো ইজি হবে। এই জন্য দেখবা ট্রাকের আলাদা বা দরজার হাতল এগুলো সব বড় বড় রাখা হয় এবং দূরে দূরে রাখা হয় যাতে টর্ক বেশি পাওয়া যায়। আমরা কেউই ফিজিক্সের মাস্টার হবো না, সো আমরা যতটুকু বইয়ের মধ্যে দেওয়া আছে ততটুকু বুঝবো। অঙ্ক করার জন্য যা যা লাগে একটু বুঝলেই হচ্ছে, বেশি দিন ডিটেইলসে যাওয়ার কোনো দরকার নেই। নিউটনের তিনটা সূত্র আছে। আচ্ছা, টর্ক একটা ম্যাথ করে আছে আপাতত। কোশ্চেন হচ্ছে, আচ্ছা একটু সূত্রগুলো লিখে আসি, সূত্রগুলো আগের মতোই, নতুন কোনো সূত্র নাই আমাদের। লিনিয়ার মোশনে যা যা সূত্র ছিল ওগুলাই আমরা এখানে ইউজ করবো। ঠিক কই চলে গেল? দেখা যাচ্ছে হোপফুলি। আচ্ছা, নিউটনের ফার্স্ট ল কি ছিল? হুম, লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি ফার্স্ট ল ছিল হচ্ছে, কোনো যদি বাইরে থেকে ফোর্স প্রয়োগ না করো, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে। জাস্ট যেখানে বল ছিল এই যে বলের জায়গাতে টর্ক বসে, যেখানে ফোর্সের কথা বলছে সেই ফোর্সের বদলে টর্ক বসে, এই আর কিছু না। যে বস্তু আগে থেকে স্থির ছিল সে বস্তু স্থিরই থাকবে,
বাইরে থেকে টর্ক প্রয়োগ না করলে কোনো ধরনের মোশনে পরিবর্তন হবে না। বাইরে থেকে যেই টর্ক দিবা তার মোশনের পরিবর্তন হওয়া চালু হবে। সেকেন্ড ল কি বলছিল? বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তার মানে ফোর্স ইজ প্রপোর্শনাল টু কি? ভরবেগের পরিবর্তন, ডিপি বাই ডিটি, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ভরবেগ যেদিকে পরিবর্তন হয় বলও সেদিকেই কাজ করে, তাই তো? এফ সমান কি ছিল? ডিপি বাই ডিটি। সেভাবে এখানে টর্ক কত আসবে? তাহলে মোমেন্টাম ডি এল বাই ডিটি। অ্যাঙ্গুলার ফোর্স তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউজ করবো। এটা আমাদের একটা সিমিলারিটি। টর্ক, এই যে টাও দিয়ে লিখে আমরা, এই যেভাবে টাও, এটাকে বলা হচ্ছে টাও। দেখ, এত কিছু বলা লাগবে না। তাহলে ফার্স্ট সেকেন্ড ল কি ছিল? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু বা এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে টর্ক ইজ প্রপোর্শনাল টু কি হবে? কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তনের হার, মানে চেঞ্জ অফ রেট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জ, ডিএল, রেট মানে ডিটি তে ভাগ, সেটার যে ভ্যালু, এটাই হচ্ছে কি টর্কের সমান। তাহলে আমরা কি জানি? এল সমান কি? আই ওমেগা। লাই তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসো। ডিডিটি অফ ওমেগা, ডি ওমেগা বাই ডিটি মানে কি? আলফা। এই যে টাও সমান সমান আই আলফা বাই এফ ইকাল টু এম এ ছিল না আমাদের? সেম, এম কে আই দিয়ে রিপ্লেস করা হয়েছে, এ কে আলফা দিয়ে রিপ্লেস করা হয়েছে, একই জিনিস। তো নিউটনের থার্ড ল এখানে কাজ করবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান, এটাই থার্ড ল ছিল। তো এখানে সেম জিনিসটা বসায় দাও। কোনো বস্তুর উপর যদি টর্ক অ্যাপ্লাই করা হয়, তাহলে ওই অবজেক্টটাও অপোজিট টর্ক অ্যাপ্লাই করে আমাদের উপর। আমি যদি একটা অবজেক্টকে টর্ক অ্যাপ্লাই করে ঘোরাইতে চাই, সে যদি না ঘোরে, তাহলে সেই অবজেক্টটাও আমার উপরে অপোজিট ডিরেকশনে একটা টর্ক প্রয়োগ করে। তার মানে অ্যাপ্লাইড টর্ক ইজ ইকুয়াল টু রিয়াকশন টর্ক। এত কিছু বোঝা লাগবে না। আমরা মুছে দিই ক্লিয়ার অল ড্রয়িংস। আমার এটা গেল কোথায়? স্ক্রিনটা স্কেপ মেরে দিই। আমরা এবার একটা অঙ্ক করব, এটা অঙ্ক করে ছুটি দিব। কোশ্চেনটা হচ্ছে 1 - 1 2 বিন্দুতে ক্রিয়াশীল বল বল মানে ফোর্স, এফ ইকুয়াল টু দেওয়া আছে। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সো ভেক্টর জিনিস কত দেওয়া থাকবে? 3i + 2j - 4k। বলছে 2 - 1 3 এই বিন্দুর সাপেক্ষে, মানে এই বিন্দুর রেসপেক্টে, বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক মানে টর্ক বের করো। তাহলে একটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টে ফোর্স দেওয়া আছে, বলছে আরেকটা পয়েন্টের রেসপেক্টে কি করতে হবে? টর্ক বের করতে হবে। তার মানে কাহিনীটা হচ্ছে এরকম, যে তুমি একটা পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছো, তোমাকে বের করতে হবে অন্য একটা পয়েন্টের রেসপেক্টে টর্ক কত। তার মানে কি লাইন অফ অ্যাকশনটা তুমি ডিফারেন্ট করে দিছো। ডিফাইন করে দিলে তার কি একটা রোটেটিং টেন্ডেন্সি তৈরি হবে, সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা আগে পজিশন ভেক্টরটা বের করতে, পজিশন ভেক্টর মানে কি? r2 - r1 ভেক্টরের উপর আসছো। সেকেন্ড পয়েন্ট কোথায়? এই যে সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট কোনটা? এটা ফার্স্ট পয়েন্ট। তো নতুন কিছু না কিন্তু।
সরি, এত বিন্দু সাপেক্ষে টর্ক বের করতে বলছে। তাহলে যেটা করব, যে বিন্দু সাপেক্ষে বের করতে বলবো তাকে বিয়োগ করে দিব। যার রেসপেক্টে তাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। আমরা কি জানি, ভি এ বি কি ছিল, বি এ মাইনাস ভিবি। বি এ বি মানে কি ছিল, বি এর রেসপেক্টে এর ভেলোসিটি। যার রেসপেক্টে তাকে কি করতে হতো, মাইনাস করতে হতো। সো যার রেসপেক্টে তাকে কি করা লাগে, বিয়োগ করা লাগে। যার রেসপেক্টে তাকে বিয়োগ করতে হয়, যার সাপেক্ষে তাকে বিয়োগ করব। এটা একটু মনে রাখো। তো মুছে থাকবে না। R1 মাইনাস R2। R1টা কত হবে, 1 × I মাইনাস 1 × J প্লাস 2 × K। এই জায়গা থেকে লিখছি। মাইনাস R2, 2, এই যে 2 আছে, 2I প্লাস না মাইনাস, সরি, -1 × J প্লাস 3 × K। তাহলে আই বাদ দাও, 1I থেকে 2টা I বাদ যাচ্ছে, তাহলে -I। 1 J -(-1 J প্লাস 1 J কাটাকাটি চলে যাবে, J থাকবে না। 2K -3K, তাহলে -K। পজিশন মিটার আর পেয়ে গেছো, এফ জানো, তাহলে টর্ক কত হবে, টর্ক হচ্ছে R×F। আর জানো -I - K ক্রস এফ এর মানটা বসায় দাও, 3I প্লাস 2J মাইনাস। টর্ক তুমি ক্রস গুলো যেমন করতে সেভাবে বের করতে পারবো। ডিটারমিনেন্ট ফর্ম নিতে হয় I, J, K। প্রথমে আর আছে, আই এর সব 1, জে সব নাই, কে এর সব -1। এটার জন্য 3, 2, -4। কি করতে হয়, আই রাখতে হয়, আই বরাবর বাদ, তাহলে 0 × সামথিং, এদিক থেকে কাটাকাটি করব। 0 + 2 মাইনাস জে দিতে হবে, জে বরাবর বাদ, -1 - 4 মিলে 4, প্লাস 3 × 1 = 3। আর তারপর কে থাকবে, কে বরাবর বাদ, -1 আর 2 মিলে -2, বিয়োগ করলে 0। তাহলে আসে হচ্ছে 2I - 7J -2K। যদি মান বের করতে চাও, তাহলে সবগুলোর স্কোয়ার, 4, 4, 8 আর 57। এটাই হচ্ছে answer। তাহলে আর যদি জানি, টর্ক তুমি বাকিটা ক্রস গুণ করে বের করতে পারবো। ঠিক আছে, বইটই পড়বা।